কাঁদে না বাবা, কাঁদে না। চুপ কর বাবা। ওরে, মা ছাড়া কি এতটুকু বাচ্চা থাকতে পারে? তুই কি বুঝিস না? আমি তো সব বুঝি কাকা, কিন্তু আপনি তো জানেন ওর মা ওকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। তাহলে ও মা পাবে কোথায়? আর এখন আমি ছাড়া ওর কি আছে? মা নেই তাতে কি হয়েছে? বাচ্চাটার একটা নতুন মা বানিয়ে আনলেই তো পারিস। তা কি করে হয় কাকা? এত ছোট বাচ্চা দেখে কেই বা এর মা হতে চাইবে? হবে হবে, এখনো অনেক ভালো মানুষ আছে যারা এমন বাচ্চার কষ্ট সইতে পারে না। তুই বললে আমি একটা মেয়ের ব্যাপারে কথা বলতে পারি। মেয়েটা অনেক ভালো, সেও ছোটবেলায় মা বাবাকে হারিয়ে অনাথ আশ্রমে বড় হয়েছে। তোর ছেলেকে মেয়েটা তার নিজের ছেলের মতোই ভালোবাসবে। তা যদি হয় তাহলে আপনি কথা বলে দেখতে পারেন। এই বাচ্চাটা মানুষ করা আমার অনেক কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে কথা বলবো। এই চলো। আজ থেকে ও তোমার সন্তান। ওর মা ওকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। আমি অনেক চেষ্টা করেও হয়তো ওকে মানুষ করতে পারবো না, তাই তোমাকে ওর মা বানিয়ে এনেছি। আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। হ্যাঁ, আজ থেকে এই আমার সন্তান। এখন থেকে এর সমস্ত দায়িত্ব আমি নিলাম। একে নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার আর কোনো চিন্তা নেই। দেখো না তোমার কোলে কেমন শান্তিতে ঘুমোচ্ছে। হ্যাঁ, মায়ের কোলে সন্তানেরা এমনভাবেই ঘুমায়। এখন অনেক রাত হয়েছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে পড়ছি। দেখো দেখো, আবির কেমন করে তোমার দিকে চেয়ে আছে। থাকবে না? আমি যে ওর মা। আর ছেলে মায়ের দিকে তাকিয়ে থাকবে না তো কোথায় তাকিয়ে থাকবে? তুমি ঠিকই বলেছ, ছেলেটা তোমাকে পুরো আপন করে নিয়েছে। আপন করে নেবে না? আমি কি ওর পর? আমি তো ওর মা। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ছোট্ট আবিরকে নিয়ে রাতুল আর গীতার দিনগুলো ভালোই কাটছিল, কারণ গীতা আবিরকে নিজের ছেলে বলেই মেনে নিয়েছে। একদিন রাতুল মাঠে কাজ করার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর খবর আসে রাতুলকে সাপে কেটেছে। এ খবর শোনার পর গীতার মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে না এই ছোট বাচ্চাকে নিয়ে সে কি করবে। এরপর রাতুলের শেষ কাজ সম্পন্ন হলে গীতা বাচ্চাটাকে নিয়ে অসহায় হয়ে পড়ে। তখন গ্রামের অনেকেই উপস্থিত হয়ে গীতাকে অনেক কথা বলতে থাকে। ওরে গীতা, এত অল্প বয়সে স্বামীকে হারিয়ে পরের বাচ্চা নিয়ে এত কষ্ট করছিস কেন? যা, বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে রেখে দিয়ে নিজে নতুন করে বিয়ে কর, নয়তো বাচ্চাটাকে কারো কাছে দত্তক দিয়ে দে। এ কি বলছেন? এই দুধের শিশুকে আমি কি করে অনাথ আশ্রমে রেখে আসব? তাছাড়া আমিও দত্তক বাড়িতে বড় হয়েছি। পরে যদি তাদের নিজেদের সন্তান হয়, তাহলে এই শিশু বাচ্চারা কি কুকুর বেড়ালের মতো মানুষ করবে? আমি তা কখনোই হতে দেব না। তাহলে কি এভাবে নিজের জীবনটা নষ্ট করবি? নিজের কথা একবারও ভাবিস না? নিজের কথা ভেবে কি করব? আমি যে কথা দিয়েছি, এর সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি এখন কি করে নিজের কথা ভাবব? কিন্তু এখন কি করে এই বাচ্চাটাকে মানুষ করবি? কি দিয়ে সংসার চালাবি? শুধু কি এই বাচ্চার দায়িত্ব নিলে হবে? সংসারটাও তো চালাতে হবে। হ্যাঁ, তা তো চালাতেই হবে। তাই বলে তো আমি এত স্বার্থপর হতে পারবো না। ঠিক আছে, তোর মন যা চায় তাই কর। যে নিজের কথা ভাবে না, তাকে আর কি দিয়ে বোঝাবো? এই তোমরা চলো, ওর যা ইচ্ছা তাই করুক। সবাই তো চলে গেল। এবার আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করে সংসার চালাবো? না, আমাকে প্রয়োজনে হলে অন্যের বাড়িতে কাজ করতে হবে, নয়তো মাঠে কাজ করতে হবে। কিন্তু একে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। আমি নিজের সন্তানের মতোই মানুষ করব। এতে আমার যত কষ্ট হয় হবে। কাঁদিস না বাবা, কাঁদিস না।
আমি তোকে কখনো কষ্ট পেতে দেব না। আমি তোর মা হয়ে সারা জীবন তোর পাশে থাকবো। জমিদার বাবু, আমাকেও একটা কাজ দিন না। এই বাচ্চাটাকে নিয়ে অনেক অভাবে আছি। কাজ দেব? তুমি এত ছোট বাচ্চা নিয়ে কেনই বা এই রোদের মধ্যে কাজ করতে এসেছো? কাজ না করলে ওর মুখে কি তুলে দেব? আমাকে একটা কাজ দিন না। কাজ দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে কি কাজ করতে পারবে? হ্যাঁ, পারবো। আমাকে যে পারতেই হবে, তা না হলে দুজনের পেট চলবে কি করে? ঠিক আছে, তুমি যদি করতে পারো তাহলে ওদের সাথে কাজ করো, কিন্তু ওদের সমান কাজ না করলে কিন্তু টাকা পাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের সমানই কাজ করব। ঠিক আছে, তাহলে এখনই কাজে লেগে পড়ো। এই নাও তোমার 40 টাকা। কেন জমিদার বাবু, আমাকে 40 টাকা দিচ্ছেন কেন? সবাইকে তো 50 টাকা করে দিলেন। শোনো, আমি খেয়াল করেছি তুমি অনেকবার ছেলেটাকে খাওয়ানোর জন্য কম কাজ করেছো, তাই তোমাকে 40 টাকা দিলাম। এবার যাও। এই সামান্য 10টা টাকা কম না দিলে আপনার কোনো কমতি হবে না। আর যদি 10টা টাকা দেন, তাহলে বাচ্চাটার 2 বেলা দুধ কিনতে পারবো। শোনো, আমার বেশি কথা বলতে ভালো লাগে না। 40 টাকা নিলে নাও, আর না নিলে চলে যাও। আর কাল থেকে কাজে আসলে তোমাকে সবার চাইতে 10 টাকা কম নিতে হবে। পারলে এসো, না পারলে না এসো। ঠিক আছে, দিন। গীতা কখনো মাঠে কাজ করে, আবার কখনো অন্যের বাড়িতে কাজ করে আবিরকে বড় করতে থাকে। এভাবে কেটে যায় কয়েকটা বছর। এরপর আবিরের বয়স 8 বছর। গীতা আর অন্যের বাড়িতে কাজ না করে নিজের বাড়িতে সেলাই মেশিনের কাজ করে কোনো মতে আবিরকে মানুষ করছে। বাবা আবির, যা তো, এই কাপড়গুলো তোর চম্পা কাকির বাড়ি গিয়ে দিয়ে আয় তো। ঠিক আছে, দাও। তাড়াতাড়ি দিয়ে চলে আসবি, আবার কিন্তু পড়তে বসতে হবে। ঠিক আছে মা। এই নিন কাকিমা, আপনাদের কাপড়। দাঁড়া, দেখছিস না ইলিশ মাছ কাটছি। এটা রেখে চলে গেলে তো আবার কেউ এসে নিয়ে যেতে পারে। কত দিন পর ইলিশ মাছ এনেছি, এমন ইলিশ মাছ কি তোর জন্য হারিয়ে ফেলবো? আপনি এগুলো রেখে আসুন, আমি আপনার মাছ পাহারা দিচ্ছি। পাহারা দিবি নাকি চুরি করার ধান্দা? আমি বুঝি না এসব। শোন, আমি তোদের মতো কাউকে বিশ্বাস করি না, কারণ তোরা তো কখনো ইলিশ মাছ কিনে খেতে পারবি না। এক কাজ কর, এগুলো ভেতরে রেখে চলে যা। এই মাছের দিকে চোখও দিবি না। ঠিক আছে। বাবা অরুণ, কাপড়গুলো দিয়ে এসেছিস? হ্যাঁ মা, দিয়ে এসেছি। কি ব্যাপার, এত মনমরা হয়ে আছিস কেন? আয়, পড়তে বস। না, আমি পড়তে বসবো না। তুমি আমাকে ইলিশ মাছ এনে দাও, আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ওমা, হঠাৎ করে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার কথা মনে হলো কি করে? চম্পা কাকির বাড়িতে ইলিশ মাছ কাটছে, সে আমাকে বলেছে আমরা নাকি কখনো ইলিশ মাছ কিনে খেতে পারবো না। ঠিকই তো বলেছে। আমাদের কি ইলিশ মাছ কেনার মতো টাকা আছে? ইলিশ মাছ কিনতে তো অনেক টাকা লাগে। না, আমি ইলিশ মাছ খাবো। তুমি কি করে এনে দেবে আমি জানি না, নয়তো আমি পড়তে বসবো না। তো মহা বিপদ। ঠিক আছে, তুই পড়তে বস,
আমি দেখছি। না, তুমি প্রথমে বলো ইলিশ মাছ এনে দেবে, তারপর আমি পড়তে বসবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, এনে দেব। এবার তো পড়তে বস। হ্যাঁ, বসছি। এখানে কটা টাকা জমিয়েছিলাম আবিরের স্কুলের পোশাক কেনার জন্য। আজ টাকাগুলো খরচ করতেই হবে। আবির, তুই বাড়িতেই থাকিস। আমি তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসছি। আমি আসলে কিন্তু তোকে আবার স্কুলে যেতে হবে। ঠিক আছে মা, আমি বাড়িতেই থাকবো, তুমি যাও। মা, তুমি ইলিশ মাছ নিয়ে এসেছো? মাছটা কত বড়! চম্পা কাকিদের চেয়েও আমাদের মাছটা অনেক বড়। হ্যাঁ রে বাবা, অনেক বড় ইলিশ। আজ আমরা দুজন মিলে ইলিশ খাবো। যা, এখন তুই স্কুলে যা। বিকেলে এসে ইলিশ দিয়ে ভাত খাবি। ঠিক আছে মা, আমি স্কুলে যাচ্ছি। যাই, এবার মাছটাকে কেটে ভালো করে রান্না করি। আজ অনেক দিন পর ছেলেটা পেট ভরে ভাত খাবে। গীতা আবিরের জন্য ইলিশ মাছ রান্না করে অপেক্ষা করতে থাকে, কিন্তু স্কুলের সময় পার হয়ে যাওয়ার পরেও আবির বাড়িতে না আসলে গীতা অনেক চিন্তিত হয়ে পড়ে। ছেলেটা গেল কোথায়? ইলিশ মাছ খাবে বলে বায়না করছিল। এখনো তো অনেক বেলা হয়ে যাচ্ছে। এতক্ষণ ছেলেটা বাইরে কি করছে? গীতা আবিরের পথ চেয়ে বসে থাকে। এদিকে সন্ধ্যা নেমে আসে, তবুও আবির বাড়ি ফিরে আসে না। আবিরের চিন্তায় গীতার শরীরের সমস্ত শক্তি হারিয়ে যেতে থাকে। হঠাৎ গ্রামের কালু, হাবু আবিরকে বাড়িতে নিয়ে আসে। ওরে আবির, কোথায় ছিলি? কোথায় ছিলি আমার সোনা? আমি তোকে না পেয়ে চিন্তায় মরে যাচ্ছিলাম। আর কিছুক্ষণ সময় তোকে না পেলে আমি সত্যি সত্যি মরে যেতাম। ও স্কুল থেকে আসার পথে কুকুরের তাড়া খেয়ে পুরনো জমিদার বাড়িতে লুকিয়েছিল। আমরা দেখতে পেয়ে নিয়ে আসলাম। এই যে শোনো গীতা, তুমি ছেলেটাকে যেভাবে ভালোবেসে মানুষ করছো, এর কিছু হয়ে গেলে তো নিজেকে সামলাতে পারবে না। তার চেয়ে ছেলেটাকে একটু চোখে চোখে রেখো। এই কালু, চল। আমার সোনা, কুকুর দেখে ভয় পেয়েছিলিস? হ্যাঁ মা, অনেক ভয় পেয়েছি। একসাথে দুটো কুকুর আমায় তাড়া করেছিল। ঠিক আছে, কাল থেকে আমি তোকে স্কুলে রেখে আসব আর নিয়ে আসব। এবার চল, তোর জন্য ইলিশ মাছ রান্না করে রেখেছি। হ্যাঁ, চলো। এভাবে গীতা আবিরকে চোখে চোখে বড় করতে থাকে। এর মধ্যে কেটে যায় বেশ কয়েকটা বছর। এর মধ্যে আবির লেখাপড়া শেষ করে মায়ের কষ্ট কমানোর জন্য মাঠে কাজ করে। হঠাৎ একদিন পিয়ন এসে গীতার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে যায়। এটা আবার কিসের চিঠি এলো? আমি তো ভালো করে পড়তেই জানি না। আবিরা আসুক, তারপর চিঠিটা পড়লেই সব জানা যাবে। আবির, এসেছিস? দেখ তো চিঠিটা কে পাঠিয়েছে আর কি লেখা আছে। চিঠি এসেছে, কই দেখি তো। কিসের চিঠি রে আবির? মা, এটা আমার চাকরির চিঠি। আমি কয়দিন আগে যে চাকরির পরীক্ষা দিয়েছিলাম, সেখান থেকে আমাকে যেতে বলেছে। মা, আমার চাকরিটা হয়ে গেছে। মা, আমার চাকরিটা হয়ে গেছে। যাক, উপরওয়ালা এবার আমাদের মুখের দিকে তাকিয়েছে। হ্যাঁ মা, তুমি আমার জন্য সারাটা জীবন অনেক কষ্ট করেছো। আমি আর তোমাকে কষ্ট করতে দেব না। আমরা কালই শহরে চলে যাব। এরপর তুমি রানীর মতো থাকবে, একটাও কাজ করবে না। ঠিক আছে, আমি আর কাজ করব না। এবার আমার সব কষ্ট শেষ।
আমি আমার দেওয়া কথা রাখতে পেরেছি। হ্যাঁ, এবার আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল। অনেক দিন কষ্ট করার পর গীতার কষ্টের দিন শেষ হয়। আবির তার নিজের ছেলে না হলেও সে আবিরকে মানুষের মতো মানুষ করে তোলে। এরপর গীতা আর আবির সুখের ঠিকানায় রওনা দেয়।